আজকে বাস্তব সংখ্যা তথা রিয়েল নাম্বারের ক্লাস নেব। আমি গত ভিডিওগুলোতে লগ, বর্গ এবং ঘন সম্বলিত যে সকল সূত্র আছে সেগুলো শেষ করিয়েছিলাম। তো আজকে একেবারে দশম শ্রেণীর বইয়ের প্রথম অধ্যায় তথা রিয়েল নাম্বার থেকে পড়ানো শুরু করছি। তো বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার ইংরেজি নাম হলো রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। তো বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসের ভিতরে অনেকগুলো সংখ্যা আছে। তার ভিতরে প্রথম সংখ্যাটি হলো স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা ছোটবেলায় যে শিখেছি 1, 2, 3, 4 ইত্যাদি। তো 1, 2, 3, 4 ডট 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 এভাবে চলতেই থাকবে ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলা হয়। অখণ্ড মানে হইল এই সংখ্যাগুলো কোনো রকম খণ্ড বা ভাগ নাই। এবার এই স্বাভাবিক সংখ্যার ভিতরে আবার সহমৌলিক বলে এক ধরনের সংখ্যা আছে। দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে, যেমন 6 এবং 5। তো 6 এবং 5-এর যদি আমরা লসাগু করি তাহলে দেখা যাবে যে 1 পাওয়া যাবে। অর্থাৎ 6 সমান সমান আমরা লিখতে পারি 2 গুণ 3। অর্থাৎ এখানে মৌলিক গুণনীয়ক পাওয়া যাবে 1, 2, 3 এবং এই 35কে ভাঙলে 5 7 35, 1, 7 এবং 5 এদের গসাগু 1। দুইটার ভিতরে যেটা কমন যায় বা একই থেকে সেটা হলো গসাগু। দেখা যাচ্ছে এই সংখ্যা দুটোর গসাগু হচ্ছে 1। অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক বলা হয়। অর্থাৎ 6 এবং 35 হলো পরস্পরের সহমৌলিক। এরপর পূর্ণ সংখ্যা। পূর্ণ মানে সে পূর্ণ, কোনো রকম ভাঙা অংশ থাকবে না। শূন্য সহ সকল ধনাত্মক। ধনাত্মক মানে যে সকল সংখ্যার আগে প্লাস আছে। এই যে 1-এর আগে প্লাস আছে কিন্তু দেওয়া লাগে না। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তো সংখ্যা রেখা অনুসারে আমরা জানি বাম দিকে মাইনাস থাকে, তো -3, এদিকে থাকবে -4, -5 এভাবে চলতে থাকবে এদিকে, এবং ডান দিকে এখানে শূন্য নিতে হবে 1, 2, 3, 4 এভাবে চলতে থাকবে। তো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এখন আমরা জানবো ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার। এই পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার নাম্বার। তো p/q আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলা হয়। আমরা অনেক ছোটবেলায় শিখেছি লব এবং হরের কাহিনী। এই পিটা হচ্ছে লব এবং কিউটা হচ্ছে হর। আমরা লব আর হরকে পি এবং কিউ হিসেবে কল্পনা করে নেওয়া হয়েছে এখানে। তো p/q আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলা হয়। এবং এই যে কিউ এই কিউ এর মান কখনো 0 হতে পারে না, নট ইকুয়াল টু, অর্থাৎ কিউ নট ইজ ইকুয়াল টু 0। আবার কিউ এর মান 1 হতে পারে না। তো এরকমটা কখনো কোনো ভগ্নাংশ, যদি পি এর মান 3 হয়, কিউ এর মান 0 অথবা 1 হতে পারে না, সেটাই এখানে নট ইকুয়াল টু দিয়ে বোঝানো হয়েছে। এবং এই যে পি ও কিউ নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ যদি ওপরে পি এর মান 13 হয় এবং তলায় যদি 2 হয়, এদেরকে ভাগ করলে একটা দশমিক চলে আসবে। দশমিক চলে আসলে আমরা জানি অর্থাৎ অবশিষ্ট থাকে কিছু একটা ভাগ করলে। তো দশমিক থাকলে সেটি নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ যেখানে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না বা ভাগশেষ থাকে না, সেটা হলো নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ পি আর কিউ নিঃশেষে বিভাজ্য নয়। এখানে উদাহরণ হিসেবে রেখেছি 1/2 এবং -5/3। এখন আমরা জানবো মূলদ সংখ্যাটা কি জিনিস। এই ভগ্নাংশ সংখ্যার মতোই মূলদ সংখ্যা একই জিনিস। p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। তবে যখন এই পি আর কিউ পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ এই মূলদ সংখ্যা হইতে গেলে এই পি এবং কিউ কে অবশ্যই এই পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা না হইলে যদি এরকম ভগ্নাংশ সংখ্যা হয়, অর্থাৎ পি এর মান 3/4 যদি হয়ে যায়, তাহলে এটা কোনোভাবেই মূলদ সংখ্যা হবে না। 3/4 আর কিউ এর মান মনে করে নিলাম 2, এইরকমটা যদি হয়ে যায় তাহলে এটা কখনো মূলদ সংখ্যা হবে না। মূলদ সংখ্যা হইতে গেলে অবশ্যই এখান থেকে পূর্ণ সংখ্যা নিতে হবে। পি এর মান পূর্ণ সংখ্যা মানে -3 নিলাম বাই একটা 5 নিয়ে নিলাম, হয়ে গেল। এখন এখানে আবার আরো একটা শর্ত আছে এই ভগ্নাংশ সংখ্যার মতো, কিউ নট ইজ ইকুয়াল টু 0 হতে পারবে না। এখানে ছিল কিউ নট ইজ ইকুয়াল টু 0, কিউ নট ইজ ইকুয়াল টু 1।
তো এখানে কিউ নট ইকুয়াল টু 0 হতে পারবে না, অর্থাৎ কিউ এর মান, এই যে কিউ, এই কিউ এর মান কখনো 0 হতে পারবে না, কিন্তু এই কিউ এর মান 1 হতে পারবে। আর ভগ্নাংশ সংখ্যায় কিউ এর মান 1 হতে পারবে না, 0 হতে পারবে না। তো এই মূলদ সংখ্যার পরে আমরা অমূলদ সংখ্যা কি জিনিস তা জানবো। তো আমি এই অংশটুকু মুছে ফেলছি, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং এই বিষয়গুলো খাতায় লিখবে এবং লিখে লিখে পুরো স্বাভাবিক সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে বলে, ভগ্নাংশ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কাকে বলে মুখস্থ করে ফেলবে। কেননা এগুলো থেকে এসএসসি পরীক্ষায় অনেক প্রশ্ন চলে আসে। তো আমি এখন এগুলো একটু মুছে ফেলছি, যেহেতু ব্ল্যাকবোর্ড জায়গা খুবই অল্প। তো সর্বপ্রথম আমরা অমূলদ সংখ্যার সংজ্ঞাটা লিখে নেব। অমূলদ সংখ্যা মৈদীর্ঘ ল দ দন্তস্ব অনুস্বর ক্ষয় দখল আকার। তো অমূলদ সংখ্যা, আমরা মূলদ সংখ্যা জেনেছি পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। এখন অমূলদ সংখ্যা হবে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এবং এই পি এবং কিউ, এই যে পি এবং কিউ মূলদ সংখ্যার মতো এটাও পূর্ণ সংখ্যা হতে হবে। কি হতে হবে? পূর্ণ সংখ্যা। এখন আমরা একটা অমূলদ সংখ্যার উদাহরণ লেখার চেষ্টা করি। অমূলদ সংখ্যার উদাহরণ সাধারণত রুট দ্বারা হয়ে থাকে। তো আমরা যদি 2 এর রুট করি, এর মান হয় 1.414, এইভাবে ডট 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 চলতে থাকে। এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে কোনো অবস্থাতেই পারবো না, কেননা এই পিছন দিকে চলতেই থাকে, কখনো থামে না। তো এখন দশমিক ভগ্নাংশ সংখ্যা, একটু আগেই আমরা অমূলদ সংখ্যা সম্পর্কে জেনেছি এবং এখন আমরা জানবো দশমিক ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে। মূলদ ও অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে তাকে দশমিক ভগ্নাংশ সংখ্যা বলা হয়। অর্থাৎ আমরা মূলদ সংখ্যায় জেনেছি পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। তো পি বাই কিউ আমরা মনে করলাম পি এর মান 11 এবং কিউ এর মান 2, তাহলে এখানে হয় 5.5। তো এই যে দশমিকে প্রকাশ করলাম, মাঝখানে একটা দশমিক দিলাম, এই দশমিকে প্রকাশ করলে এটা হয়ে যাবে দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার আমরা একটা অমূলদ সংখ্যা নিই, যে সকল সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, অর্থাৎ রুট করলে পয়েন্ট আসে, সেইগুলা সব অমূলদ সংখ্যা। তো আমরা একটা অমূলদ সংখ্যা এই রুট 2 দিলাম, যত সময় রুট 2 থাকবে তত সময় এ থাকবে অমূলদ সংখ্যা। কিন্তু যেই একে দশমিকে প্রকাশ করে ফেলবো, অর্থাৎ রুট করে ফেলবো 1.414 ডট ডট এভাবে চলতে থাকে, তো যেই দশমিকে প্রকাশ করে ফেলবো তখন এটা হয়ে যাবে দশমিক ভগ্নাংশ সংখ্যা। এবার এই দশমিক ভগ্নাংশ সংখ্যার ভিতরে আরো 4টা বিষয় আছে, সেই 4টা বিষয় হলো সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। তো সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা হলো এই যে আমরা লিখেছি 5.5, 11কে 2 দ্বারা ভাগ করলে 5.5 এসেছে, এরপরে আর কোনো ডিজিট বা অঙ্ক নাই, তো এটা এখানে থেমে গেছে, এই জন্য এটা সসীম। এবার আমরা জানবো অসীম দশমিক ভগ্নাংশ কি জিনিস। অসীম দশমিক ভগ্নাংশ হলো এই যে রুট 2 করেছি আমরা, তো রুট 2 করলে 1.414 হয় এবং এরপরে চলতে থাকে, কখনোই থামে না, একটার পর একটা সংখ্যা আসতেই থাকে। তো এটা হলো অসীম, এ কখনো থামে না বা শেষ হয় না বলে অসীম। এখন আমরা জানবো আবৃত দশমিক ভগ্নাংশ কি জিনিস। তো আবৃত দশমিক ভগ্নাংশ কি জিনিস সেটা জানার আগে আমরা একটু লিখি।
একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা লিখি, মনে করি একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা 2141414, এভাবে প্রতিবার 1414 আসতে আছে। তো এইভাবে যদি একটা অঙ্ক বা দুটো অঙ্ক বা তিনটে অঙ্ক যদি পুনরাবৃত্তি হয়, মানে বারবার একইটা আসতে থাকে দশমিকের পরে, তাহলে সেটা হয়ে যায় আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। এবার আমরা জানবো অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা কি। তো এখন যদি আমরা একটা সংখ্যা লিখি, মনে করলাম 3.146123, এভাবে চলতে থাকলো। তো দেখা যাচ্ছে এখানে পরপর কোনো প্যাটার্ন বা কোনো সংখ্যা পুনরাবৃত্তি হয় না, এভাবে কোনো রকম সিরিয়াল মেনটেন ছাড়াই এখান থেকে চলতেই থাকে। তো এটা হয়ে যাবে অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। এরপর আমরা জানবো বাস্তব সংখ্যা কি জিনিস। সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তো আমরা একটু আগে যে জেনেছিলাম পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। তো এই বাস্তব সংখ্যার ভিতরে এই মূলদ সংখ্যা থাকবে এবং অমূলদ সংখ্যাও পি বাই কিউ আকারের, কিন্তু এই কিউ নট ইজ ইকুয়াল টু 0, এবং এই মূলদ সংখ্যায় কিউ নট ইজ ইকুয়াল টু 0, আবার কিউ নট ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এই কিউ এর মান কখনো 1 হতে পারে না মূলদ সংখ্যায়, এবং কিউ এর মান 0 হতে পারে না, কিন্তু অমূলদ সংখ্যায় কিউ এর মান 0 হতে পারে না, 1 হতে পারে। তো এবার আমরা জানবো ধনাত্মক সংখ্যা কি জিনিস। শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। মানে এই ধনাত্মক সংখ্যাটা অবশ্যই একটা বাস্তব সংখ্যা হতে হবে এবং এটা হবে শূন্যর চেয়ে বড়। এরপর জানবো ঋণাত্মক সংখ্যা কি জিনিস। এবার এই ধনাত্মক সংখ্যার উল্টো বিষয়, শূন্য অপেক্ষা ছোট হতে হবে। ঋণাত্মক সংখ্যা হতে গেলে শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। অর্থাৎ এই ঋণাত্মক হতে গেলে ঋণাত্মক সংখ্যাও অবশ্যই একটা বাস্তব সংখ্যা এবং তা হবে শূন্য অপেক্ষা ছোট। এবার আমরা জানবো অঋণাত্মক সংখ্যা কি জিনিস। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। তো এই অঋণাত্মক সংখ্যার ভিতরে অবশ্যই ধনাত্মক সংখ্যাগুলো সব থাকবে এবং শূন্য থাকবে। তো বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাসের ক্লাস এই পর্যন্ত ছিল।